প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটি গত 2019 সালে রাজশাহী বোর্ডে আসা একটি ম্যাথ, এবং পাশাপাশি আমি আরও কিছু সৃজনশীল এর সাথে আমি আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে দেখে নেই যে আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি তার উদ্দীপকে কী কী তথ্যগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে একটা গোলক আকৃতির একটা বস্তু রয়েছে যার ভর m1 10 গ্রাম, আর তার পাশেই আরেকটা আয়তাকার বস্তু রয়েছে যার ভর m2 20 গ্রাম, এবং এই বস্তু দুটাকে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় রাখা হয়েছে। আরও কিছু কথা এখানে বলে দেওয়া হয়েছে বা কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে যে m1 এর কার্যকরী বল 0.078 নিউটন এবং m2 এর কার্যকরী বল 0.039 নিউটন। আরও কিছু কথা বলা আছে যে বস্তু দুটিকে একই সময়ে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ ওই 50 মিটার উচ্চতা থেকে বস্তু দুটোকে একই সাথে ছেড়ে দেওয়া হলো। তাহলে কী কী প্রশ্ন আছে দেখো, যে m1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল কত হবে সেটা বের করতে বলা হয়েছে। এরপর কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে তা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব, আর চেষ্টা করব আমি তোমাদের সামনে এটা আরও সহজভাবে উপস্থাপন করার। এর পাশাপাশি আমি আরও দুটি এমসিকিউ তোমাদের জন্য লিখে রেখেছি। এখানে কথাটা আমি একটু শর্টকাটে দিয়েছি তোমাদের। এখানে যেমন ধরো প্রশ্নে বলা হবে যে কোনো একটা মানে 5 কেজি ভরের একটা বস্তুকে একটা মেঝে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মেঝেটার ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন, আর বস্তুটাকে এমন একটা বল প্রয়োগ করা হয়েছে যার কারণে তার ত্বরণ হয়েছে 5 ms ইনভার্স 2। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তাহলে কি পরিমাণে বল সেখানে প্রয়োগ করা হয়েছিল, এই কথাটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটা সমাধান করার সাথে সাথে আমরা আরেকটা এমসিকিউ এখানে আছে, দেখো যে 1500 নিউটন বল 0.15 সেকেন্ড কোনো একটা বস্তুর উপরে কাজ করেছে। তাহলে বলা হচ্ছে যে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন কত, আমরা এটাও সলভ করব। তো তার আগে আমরা এই প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা আগে সলভ করে নিই। আচ্ছা দেখো, তাহলে এখানে তথ্য কী কী আছে। তথ্য দেওয়া হয়েছিল যে কোনো একটা বস্তুকে একটা মেঝের উপরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যার ভর হচ্ছে 5 কেজি, তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছিল, সেই বলের কারণে এটি 5 ms ইনভার্স 2 ত্বরণ পেয়েছিল। এখন আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে আসলে কতটুকু বল সেখানে প্রয়োগ করা হয়েছিল। তাহলে গত ক্লাসে আমি তোমাদেরকে ঘর্ষণ বল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেটা সলভ করবার জন্য একটা সূত্র তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, সেই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটা সমাধান করব। তাহলে আমাদের সেই সূত্রটা ছিল কি, যে কার্যকরী বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এটা আমরা লিখেছিলাম। এটাকে আরো সহজ করে আমি লিখে দিয়েছিলাম তোমাদের জন্য, যে কার্যকরী বলের জন্য আমরা যেটা পাবো, যদি সেখানে ভর দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, তার মানে সেখানে আমরা এই বলটা প্রয়োগ করার কারণে বস্তুটার ত্বরণ এটা হয়েছে। তাহলে কার্যকরী বলটাকে আমরা তখন এম এ বা মা হিসেবে লিখতে পারি, আর প্রযুক্ত বল যেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে কতটুকু বল আমরা সেখানে প্রয়োগ করেছিলাম সেটাকে আমরা এফ হিসেবে নেব, আর সূত্র অনুযায়ী ঘর্ষণ বলকে আমরা এফ কে হিসেবে লিখেছিলাম। তাহলে এই জায়গাটা যদি আমরা এখন আমাদের চাওয়া হচ্ছে যে এফ এর মান, অর্থাৎ কি পরিমাণে বল সেখানে প্রযুক্ত করা মানে দেয়া হয়েছিল, মানে প্রযুক্ত বল যেটা সেটা। তাহলে আমরা এফ কেটাকে যদি এই পাশে পাঠাই তাহলে এম এ প্লাস এফ কে ইকুয়াল এফ। এখানে আমাদের সব কিছু মান দেওয়া আছে, দেখো এম এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5 × 5 প্লাস এফ কে এর মান দেওয়া আছে 5 নিউটন ইকুয়াল এফ। তাহলে এখানে আমরা পাচ্ছি 25-30, অর্থাৎ ওই বস্তুটার উপরে 30 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। তাহলে এফ ইকুয়াল পেলাম আমরা 30 নিউটন, অর্থাৎ ওই বস্তুটার উপরে 30 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটা যখন ওই তলের উপর দিয়ে যাচ্ছিল তখন 5 ms ইনভার্স 2 ত্বরণ পেয়েছিল, এবং সেখানে ঘর্ষণ বলটা ছিল 5।
ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে যে কি পরিমাণে বল সেখানে আমরা প্রয়োগ করেছিলাম, 30 নিউটন বল সেখানে আমরা প্রয়োগ করেছিলাম। এরপরের যে এমসিকিউটা রয়েছে সেটা হলো যে কোনো একটা বস্তুর উপর 1500 নিউটন বল খুব অল্প সময় অর্থাৎ 0.15 সেকেন্ড সময়ের জন্য কাজ করেছিল। তাহলে জানতে চাওয়া হচ্ছে যে আসলে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন কতটুকু। আমরা হয়তো ক্লাসে আলোচনা করেছিলাম যে ঘাত বল বা বলের ঘাতটা কী জিনিস, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য যদি প্রচণ্ড পরিমাণের বল কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে তাহলে সেটাকে আমরা ঘাত বল বলি, আর তার মানটাকে আমরা বলের ঘাত বলে থাকি। এই বলের ঘাতটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে এটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যদিও আমি এটা ক্লাসে আলোচনা করেছিলাম যে ঘাত বলটা হবে, ঘাত বল সমান সমান হচ্ছে ওই বল প্রযুক্ত বল গুণন হচ্ছে সময়, আর এই বলটার মান হবে খুব বেশি পরিমাণে, আর এই সময়টা হবে খুবই অল্প পরিমাণের, 1 সেকেন্ডেরও কম, অনেক কম। আচ্ছা, তাহলে এফটাকে যদি আমরা ভেঙে লিখি এম এ ইন্টু টি সমান সমান এমটা থাকলো, এ কে যদি আমরা ভেঙে লিখি তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, তাহলে এই টি এটি ভ্যানিশ ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। তাহলে দেখো এটাও একটা ভরবেগ, এটাও একটা ভরবেগ, তাহলে তাদের মাঝে আছে মাইনাস চিহ্ন, তাহলে এটা অবশ্যই ভরবেগের পরিবর্তন নির্দেশ করছে। তার মানে এটাকে আমরা ডেল পি, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য আমরা ডেল পি লিখতে পারি। ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাই আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা ইনডিরেক্টলি বলতে পারি যে ঘাত বল বা বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে এখন আমরা সরাসরি লিখে মানগুলো বসিয়ে দিই। যে এফ এর মান দেওয়া হয়েছিল 1500 ইন্টু টি এর মান হলো 0.15 সেকেন্ড, তাহলে এটার জন্য কি আসছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.15 ইন্টু 1500, ক্যালকুলেশন করে আসছে হলো তোমার কি চেয়েছে আমাদের ভরবেগের পরিবর্তন 100 ইন্টু, ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে 225 কেজি এম এস ইনভার্স 1, 225 কেজি এম এস ইনভার্স 1। কারণটা কি, এটা এককটা হচ্ছে ভর এবং বেগের একক, তাহলে ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, তাহলে এই পরিমাণের ভরবেগের পরিবর্তন সেখানে হয়েছিল। যেমনটা ক্রিকেট বলের ক্ষেত্রে এরকম হয়, বা ধরো তুমি একটা বলকে যদি ওয়ালে নিক্ষেপ করো, বলটা গিয়ে খুব অল্প সময়ের মধ্যে আবার ফেরত আসবে এবং সেখানে প্রচণ্ড পরিমাণে বল সে প্রয়োগ করবে, ফোর্স সেখানে সে প্রয়োগ করবে, করে খুব অল্প সময়ের মধ্যে সে ফেরত আসবে। ওকে, তাহলে এই দুটো ছিল আমাদের এমসিকিউ এর জন্য। এখন আমরা আমাদের সৃজনশীলে হাত দিব। সৃজনশীলে দেখো দুটো জিনিস দেওয়া হয়েছিল, একটা গোলক আকৃতির, বস্তুটা ছোট ছিল, এবং অপর দিকে যে বস্তুটা ছিল আয়তাকার বস্তু ছিল, তার ভরটা একটু বেশি ছিল, একটু বড় ছিল, এবং তাদেরকে 50 মিটার উচ্চতায় রেখে দেওয়া হয়েছে, তাদেরকে একসাথে ছেড়ে দেওয়া হলো, দুজনের কার্যকরী বলও দেওয়া আছে, দুটি বস্তুর জন্য কার্যকরী বলের মান বলে দেওয়া আছে। প্রথম বস্তুটার কার্যকরী বলের মান বলে দেওয়া আছে হলো M1 এর জন্য 0.078 নিউটন, এবং দ্বিতীয় বস্তুটার M2 ভরের যে বস্তুটা রয়েছে তার জন্য কার্যকরী বলের মান বলে দেওয়া হয়েছে 0.039 নিউটন। এদেরকে একই সাথে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল কত, তার মানে ঘর্ষণ বলটা জানতে চাওয়া হচ্ছে। তোমরা ঘর্ষণের যে প্রকারগুলো দেখেছো সেই প্রকারগুলোর মধ্যে যে বায়ু যে ঘর্ষণটা ক্রিয়েট করে সেটাকে আমরা নর্মালি প্রবাহী ঘর্ষণ বলে থাকি, যেটা প্যারাশুট দিয়ে নামার সময় আমরা বাতাসের মধ্যে যখন আস্তে আস্তে নামতে থাকি তখনও কিন্তু ওই বায়ু এবং ওই প্যারাশুটের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, ওখানে একটা বল ক্রিয়েট হবে, ঘর্ষণ বল ক্রিয়েট হবে। ঠিক এটাকে আমরা যখন ছেড়ে দিব তখন এই বস্তুটাও নিচের দিকে নামবার সময় বাতাসের সাথে বাতাসের সংস্পর্শে এসে এটাও আসলে ওইখানে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে সেই ঘর্ষণ বলের মানটাই আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে প্রথম বস্তুটার জন্য জানতে চাওয়া হচ্ছে, তাহলে প্রথম বস্তুটার জন্য তোমার এখানে ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে, তাহলে ভরটা আমরা লিখে নিই। ভর সমান সমান হচ্ছে 10 গ্রাম সমান সমান 0.01 কেজি। তারপরে হচ্ছে তার জন্য কার্যকরী বল দেওয়া আছে, এখানে কার্যকরী বলের মানটা দেওয়া আছে। কার্যকরী বল সমান সমান হচ্ছে
0.078 নিউটন। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে তাহলে ঘর্ষণ বলের মানটা কত, বা এফ কে ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় এই বস্তুটা একটা ধরো শূন্যে ভেসে আছে, মনে করো ভেসে আছে, বা আমরা এটাকে আটকে রেখেছি বা কোনো কিছুতে এটাকে বেঁধে রেখেছি। তাহলে এই বস্তুটা যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কেন নিচে পড়বে? কারণ পৃথিবী ওই বস্তুটাকে টানছে। ওকে, এই বস্তুটাকে টানছে, তার মানে এই জায়গায় যখন এটাকে এখানে আছে তখন এখানে একটা বল অ্যাক্টিভ হিসেবে আছে, বা একটা বল এখানে কার্যকরী হিসেবে আছে, সরি একটা বল এখানে আসল বল হিসেবে থাকবে, বা প্রযুক্ত বল হিসেবে যেটাকে কাজ করবে সেটা হচ্ছে কি, এই বস্তুটার ওজন এখানে ওই বলটা ওখানে প্রযুক্ত হয়েছে। তার মানে বস্তুটা যেখানে আছে সেই জায়গাটায় সে একটা ওজন অনুভব করছে, আর ওই ওজনটাই হচ্ছে তার প্রযুক্ত বলের মান। তাহলে প্রযুক্ত বলটা কি লিখতে পারি আমরা? প্রযুক্ত বল সমান সমান এম জি ইকুয়াল, এম এর মান হচ্ছে এত 9.8 ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.01 ইন্টু 9.8, তাহলে হচ্ছে প্রযুক্ত বল হচ্ছে 0.0098 নিউটন। এই পরিমাণের বল ওই জায়গাটায় প্রযুক্ত হয়ে আছে। ওকে, তাহলে আমরা যে সূত্রটা জানি যে কার্যকরী বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। এটা আমরা লিখবো কার্যকরী বল সমান প্রযুক্ত বল, আমি একটু সংক্ষেপে লিখছি। আচ্ছা, আমি এটা এখন মিশিয়ে দিতে পারি। প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সংক্ষেপে লিখলাম। তাহলে কার্যকরী বল তাদের বলেই দেওয়া ছিল 0.078 ইকুয়াল, প্রযুক্ত বলের মানটা আমরা এখানে বের করে রেখেছি 0.098 মাইনাস এফ কে বা ফ্র্যাকশন বল। তাহলে এফ কেটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, আর এই জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। 0.098 মাইনাস 0.078 ইকুয়াল, তাহলে দাঁড়াচ্ছে 0.02 নিউটন। তাহলে এটা হবে আমার ঘর্ষণ বল। আচ্ছা, আমি একটু দেখি বিয়োগ করে, 0.098 মাইনাস 0.078 0.02। ওকে, এটা হচ্ছে আমার তাহলে ফ্র্যাকশন বল। তার মানে এই বস্তুটা m1 ভরে যে বস্তুটা রয়েছে এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাতাসের সাথে যে ঘর্ষণ বলের সৃষ্টি সে করবে তার মান হচ্ছে 0.02। এটা হচ্ছে সেই বাতাসে সৃষ্ট তার ঘর্ষণ বল প্রথম বস্তুটার জন্য, বা m1 ভরের বস্তুটার জন্য। তাহলে এটা গেল আমাদের প্রথমটার অ্যান্সার। এরপরে আসি আমরা দ্বিতীয়টাতে। দ্বিতীয়টায় বলা হলো যে কোন বস্তুটি আগে ভূমিতে বা মাটিতে পড়বে। তাহলে কোনো একটা পড়ন্ত বস্তুর জন্য আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্রের একটা হচ্ছে এই সূত্রটা, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। ওকে, এখন দেখো এই জায়গাটায় বা এই দুটো বস্তুর জন্যই দেখো যে একটা কার্যকরী বল দেওয়া হয়েছে। যেহেতু কার্যকরী বল দেওয়া হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে সে যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়বে না, সে একটু অন্যরকমভাবে পড়বে, কারণ তার উপরে আলাদা একটা ফোর্স ক্রিয়েট করা ছিল বা দেওয়া হয়েছিল, যার কারণে তার যে স্বাভাবিক যে পড়নের যে স্বাভাবিকতা যে থাকবে সেটা আসলে থাকবে না, সে একটু এই বলের কারণে অন্যভাবে পড়তে থাকবে। তাহলে এখানে এই কার্যকরী বলের জন্য আমরা কার্যকরী ত্বরণটা বের করে নিব, বা কার্যকরী অভিকর্ষ ত্বরণটা এই ক্ষেত্রে বের করে নেব। তাহলে প্রথম বস্তুটার জন্য কার্যকরী m1 ভরের বস্তুটার জন্য কার্যকরী ত্বরণটা আমরা নেব। তাহলে m1 বস্তুর জন্য কার্যকরী ত্বরণ আসে, এখানে তার কার্যকরী বল দেওয়া হচ্ছে এত ইকুয়াল m a, এটা হলো প্রথমটার জন্য, বা a1 ইকুয়াল হবে আমার f1 ভাগ m1 ইকুয়াল f1 মানে কার্যকরী বল তার যত দেওয়া আছে সেটা হবে
ভাগ হচ্ছে তার ভর ছিল যেটা সেটা এত ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে 0.078 ডিভাইড 0.01 ইকুয়াল আসছে 7.8 ms ইনভার্স 2। এটা হচ্ছে আমার প্রথম বস্তুর জন্য বা m1 ভরের বস্তুর জন্য কার্যকরী ত্বরণ। তার মানে যখন সে পড়বে তখন এই ত্বরণটা নিয়ে পড়বে, তাহলে a1 এর মান পেলাম আমরা এটা। এবার অনুরূপভাবে a2 বের করব আমরা, a2 f2 ভাগ m2 ইকুয়াল f2 এর মান হচ্ছে 0.039 ডিভাইড তার ভর হচ্ছে 20 গ্রাম মানে হচ্ছে এত ইকুয়াল, এটাতে কি আসে 0.039 ডিভাইড 0.02 ইকুয়াল আসছে 1.95 ms ইনভার্স 2। এই ত্বরণটা নিয়ে সে নিচের দিকে নামতে থাকবে। এখন প্রথমে যে আমি সূত্রটা লিখেছিলাম সেই সূত্রের সাহায্য নিয়ে আমরা দুটো বস্তুর জন্য আলাদা আলাদা সময় বের করব। দুটো বস্তু আসলে দুটো বস্তুই আলাদা আলাদা সময়েই পড়বে, কারণ দুটোর মধ্যে দেখো পার্থক্য রয়েছে। একটার ওজন বেশি বা একটার ভর বেশি হওয়ার কারণে, আগের ভর কম হওয়ার কারণে অবশ্যই তাদের মধ্যে একটা তারতম্য হবে। আরও একটা মজার বিষয় হলো যে এখানে তাদের উপরে ঘর্ষণ বলের মানটা এক একটা বস্তুর উপর এক এক রকমের হবে, কারণ দুজনের আকার আকৃতি দুই রকমের ছিল, যার কারণে বড় বস্তুটার উপরে ঘর্ষণ বলের মানটা বেশি হবে আর ছোট বস্তুটার উপরে ঘর্ষণ বলের মানটা কম হবে, যার কারণে সে হয়তো বা আগে পরে হয়ে যাবে। এখন আমরা একটু সাইড নোট দিয়ে রাখবো যে এখানে a1 কত আর a2 কত। তো a1 এর মান পেয়েছি আমরা এত, আমরা একটু লিখে রাখবো। তাহলে a1 এর মানে প্রথম বস্তুটা m1 বস্তুটা এই ত্বরণ নিয়ে নামবে ms ইনভার্স 2, এবং দ্বিতীয় বস্তুটা 1.95 ms ইনভার্স 2 এই পরিমাণে ত্বরণ নিয়ে নামতে থাকবে। আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে মিশিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হবে যে আমরা ধরে নিব যে প্রথম বস্তুটা পড়তে t1 সময় লেগেছিল এবং দ্বিতীয় বস্তুটার পড়তে t2 সময় লেগেছিল। তাহলে আমরা প্রথম বস্তুটার জন্য অর্থাৎ m1 এর জন্য টাইম হচ্ছে আমরা ধরেছি t1, তাহলে ওই সূত্রটা h ইকুয়াল ut1 প্লাস হাফ a1 t1 স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু উচ্চতার দেওয়া ছিল 50 ইকুয়াল, সে প্রথমে ওই জায়গাটা স্থির ছিল তাই এটা 0, আর এখানে হাফ ইন্টু এর মান আমাদের বের করা, এ ওয়ানের মান আমাদের জানা আছে 7.8 ইন্টু টি, এটার মান আমরা জানি না, টি স্কোয়ার t1 স্কোয়ার। তাহলে দেখো এই জায়গায় এই 2টার নিচে এই পাশে গুণ হলে 100 হয়ে যাবে আর এটার নিচে ভাগ হয়ে যাবে। তার সরাসরি যদি আমরা করি তাহলে t1 এটাকে একবারে যদি আমরা করি, তোমরা একটু করে ফেলবা রুট দিয়ে, তাহলে আমরা লিখতে পারি এটার কোন 100 হয়েছিল 100 সাথে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 100 ভাগ 7.8। এটা ক্যালকুলেশন করে একটা মান আমরা পাবো এখানে। আচ্ছা দেখে কি পাওয়া যায়, এখানে আমরা পাবো রুট বন্ধনী 100 ভাগ 7.8 বন্ধনী ক্লোজ ইকুয়াল 3.58। তাহলে t1 এর মান পেলাম আমরা 3.58 সেকেন্ড, এত সেকেন্ড পেলাম। এবার অনুরূপভাবে আমরা দ্বিতীয় যে বস্তুটা আছে দ্বিতীয় বস্তুর জন্য এখানে লিখতে পারি দ্বিতীয় বস্তুটার জন্য। আচ্ছা এটা আমরা একটু মিশিয়ে দিই, তাহলে টাইম পেলাম, তাহলে t1 পেলাম আমরা 3.58 সেকেন্ড। ওকে, এখন আমরা মিশিয়ে দিচ্ছি। এবার আসবো দ্বিতীয় বস্তুর জন্য অর্থাৎ m2 এর জন্য t2। তাহলে অনুরূপভাবে আমরা আবার h ইকুয়াল টু ut2 প্লাস হাফ a2 t2 স্কোয়ার। ওকে, এখানে 50 ইকুয়াল এটা 0 প্লাস হাফ ইন্টু a2 এর মান আমাদের জানা ছিল 1.95 ইন্টু t2 স্কোয়ার। তাহলে অনুরূপভাবে আমরা t2 ইকুয়াল টু এই পাশে রুট করে দিলে এটা গুণ করে 100 ভাগ 1.95 ইকুয়াল একটা মান আমরা পাবো এখানে ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে রুট বন্ধনী 100 ভাগ 1.95 ইকুয়াল হচ্ছে 7.16
সেকেন্ড। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে T1 T2 গ্রেটার দেন T1, তাহলে দেখা যাচ্ছে যে T1 এর মানটা কম, মানে অল্প সময়, এটা হচ্ছে 3 সেকেন্ড আর এটা হচ্ছে 7 সেকেন্ড। তাহলে প্রথম বস্তুটা অর্থাৎ M1 ভরের বস্তুটা 3 সেকেন্ড পরেই 3.58 সেকেন্ড পরেই মাটিতে পড়ে যাবে। অপরদিকে দ্বিতীয় বস্তুটা বা M2 ভরের বস্তুটা 7.16 সেকেন্ড পরে মাটিতে পড়বে। তাহলে আগে কে পড়লো? আগে পড়ছে M1 ভরের বস্তুটা এবং পরে M2 ভরের বস্তুটা। আমরা এখানে আকারটার ক্ষেত্রে যদি একটু তাকাই, দেখবো যে এটার আকারটা বড় ছিল, এটার আকারটা ছোট ছিল। সেক্ষেত্রে এর ঘর্ষণ বলের মানটা বেশি হওয়ার কারণে এ আস্তে আস্তে পড়বে, আর এর ঘর্ষণ বলের মানটা কম হওয়ার কারণে এ দ্রুত পড়ে যাবে।